হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আপনাদের জন্য মন ভালো করার মতো একটা দুর্দান্ত অ্যানিমেশন মুভি নিয়ে এসেছি, যেখানে একটা ছেলে হঠাৎ করে একদিন পারে তার মধ্যে অদ্ভুত কিছু সুপার পাওয়ার রয়েছে, আর এসব নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে সে তার বাবার সম্পর্কে এমন কিছু সত্য জানতে পারে যা একেবারে ঘুম হারাম করে দেয়। বলছিলাম 2017 সালের মুভি দ্য সন অফ বিগ রোডের কথা। তো চলুন হারিয়ে যায় রূপকথার জগতে। লোকটা জঙ্গলের ভেতর দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে। লোকটার নাম ডক্টর হ্যারিসন। একটু পিছনে ফিরে তাকালে আমরা অনেকগুলো গুন্ডা আর কুকুরদেরকে দেখতে পাই যারা তাকে ধাওয়া করছে। সে নিজেকে লোকগুলোর কাছে ধরা দিতে চায় না। সে মনে মনে চিন্তা করে এই মানুষগুলোর হাতে নিজেকে তুলে দেওয়ার চাইতে নিজের শেষ করে দেওয়ায় বেটার। তাই সে দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের কাছে যায় আর সেই পাহাড় থেকে একটা গভীর খাদের ঝাঁপ দেয়। সে ঝাঁপ দেওয়ার পরে ওই লোক এখানে এসে কিছুক্ষণ খোঁজার পরে ডক্টর হ্যারিসনের কোন সারা শব্দ না পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা এই যে কিউট একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে ঢাকা মহিলাটাকে দেখতে পাচ্ছি। এই মহিলাটা হলো ডক্টর হ্যারিস সেনের ওয়াইফ শালি, আর কিউট বাচ্চাটা হলো তাদের একমাত্র সন্তান অ্যাডাম। এরপর আমরা বছর পরের সময় চলে যাই। সময়ের সাথে সাথে সেই ছোট্ট কিউট অ্যাডাম এখন বেশ বড় হয়ে গেছে। সে এখন এই স্কুলে পড়াশোনা করে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু তার ক্লাসে একটা দুষ্টু ছেলে আছে যার নাম টনি। সে সবসময় অ্যাডামকে শুধু বিরক্ত করেই চলে। একদিন সেই দুষ্ট এটা অ্যাডামের চুলে চুইংগাম লাগিয়ে দেয়। এই ঘটনাটা যখন তাদের ক্লাস টিচার জানতে পারে তখন টনিকে খুব বকাবকি করে ক্লাস থেকে বের করে দেয়। এদিকে টিচার বের করে দিয়েছে, কিন্তু এই যে চুলের চুইংগাম লেগে চুলের যাচ্ছে, তাই অবস্থা এর কি হবে? চুলে লেগে থাকা চুইংগাম উঠানোর জন্য অ্যাডাম ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে সে তার চুল থেকে চুইংগাম উঠানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই তার সাথে ঘটে অদ্ভুত এক ঘটনা। হঠাৎ করে অ্যাডাম লক্ষ্য করে তার পাগুলো কিভাবে বড় হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এতটাই বড় হয়ে যাচ্ছে যে তার পায়ে থাকা জুতোটা ছিঁড়ে পাগুলো বের হয়ে আসছে। কি একটা ভয়ঙ্কর পরিস, তাই না? কিন্তু হঠাৎ করেই তার হলোটা কি সে কিছুই বুঝে উঠতে পারে না। ওয়াশরুমে বসে বসে সে তার পায়ের সাথে একরকম যুদ্ধ করতে শুরু করে দেয়, কিন্তু কোন কিছু হয় না। এখন সে কি করবে? এই অদ্ভুত আর বড় বড় পা নিয়ে তো আর সবার সামনে যাওয়া যায় না। তাই সে ওয়াশরুমে থাকা টিস্যু দিয়ে কোনোরকমে পা দুটো বিছিয়ে বাইরে আসে, যেন কেউ তার এত বড় পা দেখে তাকে নিয়ে মজা না করে। অন্যদিকে ওয়াশরুম থেকে বের হয়ে ঘটে আর এক অদ্ভুত ঘটনা। শুধু যে তার হয়েছে ব্যাপারটাই পর্যন্ত থাকলে একটা কথা ছিল, কিন্তু এখন তো আরেক বিপত্তি ঘটেছে। সে ওয়াশরুম থেকে বের হওয়ার পর থেকেই লক্ষ্য করে তার শোনার আগের চেয়ে অনেক বেশি তীব্র হয়ে গেছে। সে অনেক দূরের কথাও খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। এমনিতেই অ্যাডাম নিজের এসব অদ্ভুত ঘটনায় পাগল হওয়ার উপক্রম। এর মধ্যে আবার সেই দুষ্টু টনিটা তাকে আবারও বিরক্ত করতে চলে এসেছে। এবারে টনি তাকে একা বিরক্ত করে না, সে তার আরও কিছু বন্ধুদেরকে নিয়ে আরামের সামনে, আর সেখানে এসে সে একটা বাস্কেটবল নিয়ে মুখ বরাবর মারে। শুধু তাই নয়, এরপর অ্যাডামের ব্যাগটা ছুঁড়ে ধরে ফেলে দেয়। এরপর আরাম যখন বাড়ি ফিরে আসে তার চেহারা একদম নাজেহাল অবস্থা। এই অবস্থা দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে যে তার এই অবস্থা কি করে হলো, কিন্তু অ্যাডাম তার মাকে সত্যি কথা সে বলে স্কুলে খেলতে গিয়ে তার এই দশা। কিন্তু মায়ের চোখে আর ফাঁকি দেওয়া যায়? তার মা ঠিকই বুঝে যায় খেলতে গিয়ে তার এমন অবস্থা হয়নি। আর বোঝার কারণ হলো তার মাথায় তখনও চুইংগাম লেগে আছে। কিন্তু তবুও তার মা তাকে কিছুই বলে না, বরং চুইংগাম লেগে থাকা চুলগুলো কেটে ছোট ছোট করে দেয়। চুল কাটার আরও একটা কারণ আছে, কেউ যেন তাকে দ্বিতীয়বার আর বিরক্ত না করতে পারি, এজন্যই চুলগুলো কেটে দিয়েছে। কিন্তু পরের দিন সকালে ঘটে আবার আরেক অ্যাডাম ঘুম থেকে উঠে দেখে তার চুলগুলো আবার বড় হয়ে গেছে। কি একটা অবস্থা, তাই না? গতকালকে চুল কেটে ছোট করে ফেললো, আর আজকে আবারও চুল বড়। যাই হোক, অ্যাডাম প্রচণ্ড ঘাবড়ে যায়। একা একাই সে তার চুলগুলো সব কেটে ছোট করে ফেলে, যেন তার মা কোনোভাবেই তার এরকম বড় চুল দেখতে না পায়। কিন্তু এখনো খুব একটা বড় হয়নি, তাই সে তার চুলগুলো ঠিকভাবে কাটতে পারে না। যদি সে তার মায়ের সামনে যায় তাহলে তার মা ঠিকই বুঝে যাবে যে কিছু একটা হয়েছে। তাই সে তার বাবার একটা টুপি পরে নেয়। সে আসলে টুপিটা পরেছে যেন তার মা কিছু বুঝতে না পারে। এদিকে ডক্টর হ্যারিসনের টুপিটা তার ছেলের মাথায় খালি বেশি ইমোশনাল হয়ে যায়। তার মাকে এমন অবস্থায় দেখে অ্যাডামের বেশ খারাপ লাগে। এজন্য অ্যাডাম তার মাথা থেকে টুপিটা খুলে তার মাকে দিয়ে দেয়। কিন্তু তার মা আবারও তাকে পরিয়ে দেয় আর বলে, এই টুপিটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম তোমার বাবার মতো। এরপর আমরা হেয়ার গো নামের একটা
বড় কোম্পানি, এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন সেই কোম্পানির হেড, তার নাম ইস্টম্যান। এখন সেই ইনভেস্টটা তার কোম্পানির সম্পর্কে বলছে। সে তাদেরকে বলে কিভাবে কোম্পানি বিভিন্ন পশু পাখি ডিএনএ নিয়ে মানুষের ডিএনএ এর সাথে মিলানোর চেষ্টা করে। তারা একটা ব্যাপারে খুবই আশাবাদী, তাদের মনে হয় এক্সপেরিমেন্টটা যদি সফলভাবে করতে পারে তাহলে মানুষের যে চুল ওঠার সমস্যাটা সেটা আর থাকবে না। ইস্টম্যান তারই এক্সপেরিমেন্ট তার কোম্পানিরই একটা লোকের উপরে অ্যাপ্লাই করে। প্লে করার পর লোকটার চুল তো বৃদ্ধি পায়, ঠিক আছে, কিন্তু এরপর যে সাইড এফেক্টগুলো দেখা যায় সেগুলো তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। ইনভেস্ট তারা এগুলো দেখে একেবারে ভ্যাবাচাকা খেয়ে যায়। তখন ইস্টম্যান তাদেরকে বলে তারা খুব অল্প সময়ের মধ্যে এসব ফর্মুলা গুলো ঠিক করে ফেলবে, আর কোনোভাবে যদি একবার তারা এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে তাদের কোম্পানিটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা কেউ কল্পনাও করতে পারছে না। এদিকে একটু অনি আর তার বন্ধুরা কোনোভাবেই যেন অ্যাটমের পিছু ছাড়ছে না। অতিরিক্ত পরিমাণে বিরক্ত করার কারণে টনি আর তার বন্ধুদেরকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়। যেহেতু টনি আর তার বন্ধুরা খুবই দুষ্টু টাইপের, তাই স্কুলের প্রিন্সিপাল সতর্ক করে দেয় যেন সেটা অনেকের কাছ থেকে একটু সাবধানে থাকে, কারণ এত সহজেই টনি আরামের পিছু ছাড়বে না, এটা ভালো করেই বোঝা যাচ্ছে। তো এরপর স্কুল থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছিল, ঠিক তখনই টনি আর তার বন্ধুরা সেখানে আসে। তারা আবারও তাকে বিরক্ত করতে শুরু করে। তাদের অত্যাচারে নষ্ট হয়ে যাওয়া বেচারা অ্যাডাম কি করবে বুঝতে না পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে তার বাসায় চলে আসে। আর বাসায় এসে সে দরজা বন্ধ করে দেয়, কিন্তু টন কোন কিছুতেই রাগ মিটছে না। যেহেতু সে অ্যাডামকে ধরতে পারেনি, তাই বাইরে থেকে একটা পাথর নিয়ে তাদের জানালার দিকে মেরে জানালার কাচ ভেঙে দেয়। অন্যদিকে অ্যাডাম এক কর্নারে একটা ছোট্ট বক্স দেখতে পায়। সে বক্সটা খুলে দেখে সেখানে অনেকগুলো চিঠি রাখা, যে চিঠিগুলো তার বাবা তার মাকে পাঠিয়েছিল। সেই মধ্যে একটা চিঠি দিয়ে আরাম একটা ঠিকানাও দেখতে পায়। সে যখনই চিঠিগুলো দেখছিল তখন তার মা বাড়িতে ছিল না। সে ওই চিঠিগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছিল। কেদার মা যখন বাসায় আসে তখন সে তার মায়ের কাছে চিঠিগুলো সম্পর্কে জানতে চাই। সে তার মাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এতদিন আমাকে মিথ্যা কথা বলেছিলে? মা বলেছিলে আমার বাবা বেঁচে নেই। আমার বাবা তো বেঁচে আছে। আমার বাবা যদি বেঁচে না থাকে তাহলে এই চিঠিগুলো কোথা থেকে আসলো? সে তো এখনো তোমাকে চিঠি পাঠিয়ে এই কথাগুলো বলে সে রাগ করে তার রুমে চলে যায়। আর রুমে আসার সময় সে ওই বাক্সের ভেতরে পাওয়া তার বাবার ঠিকানাটা হাতে নিয়ে দেখতে থাকে। এমনিতেই ছোট বেশ সে তার বাবার আদর পায়নি। বাবাকে ছুঁয়ে দেখার তীব্র আকাঙ্ক্ষাকারী বানা থাকে পৃথিবীর প্রত্যেকটা সন্তানই। বাবার ভালোবাসা যায় অ্যাডাম ও তার ব্যতিক্রম। এজন্য সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার কাছে যাবে। আর যেই ভাবা সেই কাজ। রাতের অন্ধকারে সে তার মাকে কিছু না জানিয়ে সে ঠিকানার উদ্দেশ্য ঘুমিয়ে পড়ে। কিন্তু সে যাবে কিভাবে? সে তো একা একা তেমন কিছুই চিনবে না। রাস্তায় বের হওয়ার পরে সে একটা ট্রাক দেখতে পায়। সে ওই ট্রাক ড্রাইভারের কাছে গিয়ে, ট্রাক ড্রাইভার ও বেশ ভালো লোক, তাই সে অ্যাডামকে সেই জায়গায় নিয়ে যায় যেখানকার ঠিকানা কাগজটি লেখা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর সে দেখতে পায় এটা থেকে অনেক দূরে একদম জঙ্গলের মাঝ বরাবর একটা জায়গা। সে আর কিছু না ভেবে সরাসরি জঙ্গলের গভীরের দিকে চলে যায় আর চিৎকার করে তার বাবাকে ডাকতে। সে যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল তখন সেখানে সে কারো উপস্থিতি অনুভব করতে পারে। একে তো বাচ্চা ছেলে, তার ওপর আবার একা একা এমন একটা জঙ্গল, কিছু মিলিয়ে আর আমি একটু ভয় পেয়ে যায়। তাই সে কোন কিছু চিন্তা না করে দৌড়াতে শুরু করে। কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। দৌড়াতে জঙ্গলের ভেতরে পেতে রাখা ফাঁদে পা দিয়ে ফেলে, যার কারণে সে গড়াতে গড়াতে একেবারে রাস্তায় গিয়ে পড়ে। ঠিক তখনই আবার একটা নতুন বিপদ যেন সামনে চলে আসে। মানে রাস্তা দিয়ে তখন একটা ট্রাক যাচ্ছিল, ট্রাকটা তাকে একেবারে পিষে ফেলবে। ঠিক তখনই একটা বিগফুট এসে তাকে সেখান থেকে শুধু তাই নয়, তাকে নিয়ে একেবারে জঙ্গলের ভিতরে চলে যায়। এদিকে সেই ট্রাক ড্রাইভারের গাড়ির সামনে আবার ক্যামেরা অন করা ছিল, তাই সেই পুরো ঘটনা হট করে ফেলে। আর তারপর সে রাস্তার পাশে একটা টেলিফোন বুথ থেকে পুলিশকে ফোন করে পুরো ঘটনাটা জানিয়ে দেয়। সে পুলিশকে বলে, আমি একটা আসল বিগফুটকে দেখ। শুধু তাই নয়, আমার কাছে প্রমাণস্বরূপ ভিডিও আছে। এই খবরটা পুলিশের কাছে যাওয়া মাত্রই চারদিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এমনকি পেপার পত্রিকাতেও চলে এই খবরটা। যখন ইনস্ট্রুমেন্ট দেখতে পাই তখন সে খুব ভালোভাবেই বুঝে যায় এই বিগফুটটা আসলে আর কেউ নয়, বরং স্বয়ং ডক্টর হ্যারিসন, যাকে কিনা গল্পের শুরুতেই পাহাড়ের উপর থেকে গভীর খাদে ঝাঁপ দিতে দেখেছিলাম। আসলে এতদিন সবাই তাকে মৃত ভেবে এসেছে। ইস্টম্যান আর তার কোম্পানির লোকেরা এই বিগফ অনেক চেষ্টা করেছিল, কিন্তু
কোনোভাবেই তারা সফল হতে পারেনি, কিন্তু এখন যখন তারা আবারও বিগফুটের খোঁজ পেয়েছে, তখন তারাই সুযোগটাকে অবশ্যই কাজে, কারণ কোনোভাবে যদি তারা এই বিগফুট ডিএনএ সংগ্রহ করতে পারে তাহলেই ডিএনএ দিয়ে তারা তাদের এক্সপেরিমেন্ট খুব সহজেই শেষ করতে পারবে আর নিঃসন্দেহে তারা স্কুল হবে। তাই বিগফুটকে খোঁজার জন্য তারা সরাসরি সেই লোকটার কাছে চলে যায় যেই লোকটা সেদিনের সেই ঘটনাটা ক্যামেরা বন্দি করেছিল। লোকটার কাছে যখন বিষয় জানতে চাওয়া হয় তখন সেই লোকটা তাদের কেউই জায়গাটায় নিয়ে যায় যেখানে প্রথম বিগফুটকে দেখেছিল। সেখানে পৌঁছানোর পর ইসমাইলের লোকজন আশেপাশে বেশ যা খুশি করে খুঁজতে খুঁজতে তারা সেখানে অ্যাডামের ব্যাগটা পড়ে থাকতে দেখে ব্যাগের জিনিসপত্র খোঁজাখুঁজি করে তারা অ্যাডামের বাড়ির ঠিকানা পেয়ে যায় আর তারপর সরাসরি তাদের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়েই তারা পুরো বাড়ি তল্লাশি চালায়। তারা সেখানে তার বাবার লেখা চিঠিগুলো খুঁজে পায়। অন্যদিকে আবার অ্যাডামের মা যখন জানতে পারি তার ছেলে নিরুদ্দেশ, তখনই সে গাড়ি নিয়ে হ্যারিসনের ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ সে খুব ভালো করেই জানে তার ছেলে তার বাবাকে খুঁজতে বের হয়েছে। এতক্ষণেও অ্যাডামের জ্ঞান ফেরেনি, সেই যে রাস্তায় পড়ে গিয়েছিল তারপর থেকে এতক্ষণ পর্যন্ত সে সেন্সলেস অবস্থায় আছে। তো যাই হোক, যখন তার জ্ঞান ফিরে আসে সে তার চোখের সামনে একটা বড় বিগফুটকে দেখতে পায়। চোখ খুলে চোখের সামনে এরকম একটা অদ্ভুত জিনিস দেখে সে ভয় পাগলের মতো দৌড়াতে শুরু করে, কিন্তু তখন সিভিক ফুট তাকে ধরে শান্ত করার চেষ্টা করে আর তাকে শান্ত করার জন্য তার কাছে গিয়ে বলে, ভয় পেও না, আমি তোমার বাবা হারিসন। আর নাম তার মুখ থেকে এই শোনার পরে সেখানকার চারদিকে তাকিয়ে দেখে সব জায়গায় তার আর তার মায়ের ছবি। বেচারা আরাম একটু শান্ত হয় ঠিকই, কিন্তু সে এখনো বিশ্বাস করতে পারছে না যে তার একজন বিগফুট কি করেই বা বিশ্বাস করবে কোন সন্তান কি তার বাবাকে এভাবে দেখতে পারে। ডক্টর হারিসা ম্যাডামের বিষয়টা বুঝতে পেরে তাকে বলে, আমি এখানে লোক, সে কারণে একটা বরফ ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমার ওপর এক্সপেরিমেন্ট করতে চায়। এদিকে শালি যখন তার ছেলেকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছায় তখন সে পায় সেখানে ততক্ষণে ইসমাইলের লোকেরা পৌঁছে গেছে। তারা এখানে স্যারের জন্যই অপেক্ষা করছিল, কারণ তারা খুব ভালো করেই জানে শালির মাধ্যমে তারা ডক্টর কাছে পৌঁছাতে পারবে। এদিকে ডক্টর হ্যারিসন তার ছেলেকে কিছু প্রশ্ন করে। সে তার ছেলের কাছে জিজ্ঞাসা করে, তোমার কি শরীরে কোন পরিবর্তন এসেছে, হাতে বা পিঠে কি ঘন লম্বের হয়? ডক্টর হ্যারিসন তার ছেলেকে বলে, আমি যখন তোমার মতো ছোট ছিলাম তখন নিয়মিত আমার হাত আর পায়ের চুল কাটতে হতো। তখন কাকে বলে, আমার হাত ও পায়ে দ্রুত চুল গজায় না, কিন্তু আমার মাথার চুল অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই যেমন আজকে কাটলে কালকেই আবার অনেক বড় হয়ে যাবে। কখনো কখনো অদ্ভুতভাবে আমার পা অনেক বড় হয়ে যায়। এদিকে যখন অ্যাডাম তার পায়ের কথা বলছিল তখন হ্যারিসন লক্ষ্য করে ট্রাকে লেগে তার পায়ে বেশ কিছু ক্ষত হয়ে গেছে। তাই সে তার হিলিং পাওয়ার দিয়ে তার পা ঠিক করে দেয়। এইসব কিছু দেখে এটা মনে অবাক হয় ঠিকই, কিন্তু সেই সাথে অনেক খুশিও হয় আর সে বিশ্বাস এনেই তার বাবা। এরপর হ্যারিসন তার নিজের ছেলেকে পুরো জঙ্গলটা ঘুরে দেখানোর জন্য বের হয়। ঠিক তখনই দেখা যায় আবারও অ্যাডামের পা বড় হয়ে গিয়েছে। সেই সাথে সে অনেক ধরনের শব্দ শুনতে পায়। এত বেশি শব্দে সে একদম অতিষ্ঠ হয়ে যায়, অস্বস্তি হতে লাগে তার। ঠিক তখনই তার বাবা তার কাছে এসে বলে, তুমি এখন জোরে জোরে শ্বাস নাও, দেখো তোমার ভালো লাগবে। আর সেই সাথে তুমি যে শব্দগুলো শুনতে পাচ্ছ সেই শব্দগুলোতে ফোকাস করো। অ্যাডাম ও তার বাবার কথা মতো জোরে জোরে ওই শব্দটাতে ফোকাস করে। সে শব্দটাতে ফোকাস করার পরে অনেক দূরে শব্দ স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। এরপর হ্যারিসন তার বড় ভাইয়ের জাদু দেখাতে শুরু। সে দেখিয়ে দেয় কিভাবে তার বড় পায়ের সাহায্যে দ্রুত দৌড়াতে পারে। এরপর হ্যারিসন ওই জঙ্গলের ভেতরে থাকা তার বন্ধুদের সাথে অ্যাডামের পরিচয় করিয়ে দেয়, কিন্তু ব্যাপার হলো তার বন্ধুরা কোন মানুষ নয়, একটা কাঠঠোকরা পাখি, দুইটা কাঠবিড়ালি আর একটা অনেক বড় ভাল্লুক। আমাদের ডক্টর হ্যারিসনের বন্ধু, সে তার অন্যান্য প্রাণীদের সাথে কথা বলা শিখিয়ে দেয়। ঠিক তখনই একটা কাঠবিড়ালি দৌড়ে তার কাছে আসে আর তাকে বলে, একদল শিকারী জঙ্গলের ভিতরে ঢুকেছে। শিকার এ কথা শুনতে পেয়ে তারা সবাই মিলে দৌড়ে সে শিকারীদের কাছে পৌঁছায় আর তারপরে তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই সবকিছু ছোট এক ভালোই এনজয় করছিল সে তার বাবাকে বলে আবার তার সাথে বাড়িতে ফিরে যেতে। তখন তার বাবা তাকে বলে, আমি চাইলেও বাড়ি ফিরে যেতে পারবো না। এ কথা শুনে অ্যাডাম বলে, আমরা কখনোই কাউকে কিছু জানতে দেব না যে তুমি আমাদের সাথে আছো। তার ছেলের এমন বায়না শুনে তার বাবা তাকে বলে, ব্যাপারটা এতটাও সহজ হবে না যতটা সহজভাবে তুমি চিন্তা করছো। ওই লোকগুলো আমার কাছে ঠিকই পৌঁছে যাবে, সেটা যেকোনো উপায়ে, যে কোনোভাবে, কারণ এই ব্যাপারটা আমি এর আগেও
অনেকবার লক্ষ্য করেছি সে তার ছেলে। আমি যখন আমার ল্যাবে চুলের বৃদ্ধি সম্পর্কে রিসার্চ করছিলাম তখন একদিন হঠাৎ আমি আমার ডিএনএ এর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি। দিন যত যেতে থাকে আমি একটা পিগ ফুটে পরিণত হতে থাকি। ঠিক তখনই হেয়ার গো কোম্পানির লোকেরা এই রিসার্চটা লক্ষ্য করে আর তারপর তারা আমাকে তাদের কোম্পানির জন্য কাজ করার অফার দেয়, কিন্তু আমি ওদের কথায় রাজি না হয়। আমার এত বছর ধরে করে আসা সব ফর্মুলা তারা চুরি করে নেয়। শুধু তাই নয়, তারা তোমার মা আর তোমাকে মেরে ফেলার হুমকিও দেয়। এজন্য বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। তারা যদি এই মুহূর্তে আবারও জানতে পারে আমি বেঁচে আছি তাহলে আমাকে ধরার জন্য তারা যে কোন উপায় বের করে ফেলবে। এদিকে ডক্টর হ্যার বন্ধু মানে দুইটা কাঠবিড়ালি জঙ্গলের বাইরে দেখতে পাই ইস্টম্যানের লোকেরা শালিকে ধরে নিয়ে যাচ্ছে আর তারা নিজেদের মধ্যে বলাবলি করছে যে কোনো উপফুটকে ধরতেই হবে আর এর জন্য যদি পুরো জঙ্গলটা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয় তাহলে তারা সেটাই করবে। এই কথা শোনা মাত্র ওই দুইটা কাঠবিড়ালি দৌড়ে হ্যারিসনের চলে আসে আর হ্যারিসনকে সব কথা খুলে বলে। সবকিছু শোনার পরে অ্যাডাম তার বাবাকে বলে, তুমি চিন্তা করো না বাবা, আমি সবকিছু ঠিক করে দেব। এ কথা বলে ইসমাইলের লোকেদের কাছে সারেন্ডার করে। তারা অ্যাডামকে ধরে নিয়ে গিয়ে তার মায়ের কাছে বন্দি করে দেয়। এটি কিছুক্ষণ পরেই ইস্টম্যান ম্যাডামকে তার সাথে করে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায় আছে। কিন্তু অ্যাডাম তার কোন প্রশ্নেরই উত্তর দেয় না। কোন উপায় না পেয়ে ইস্টম্যান তার লোকদেরকে বলে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে আর অ্যাডামকে সেই গাড়ির ভেতরে আটকে রেখে ওই জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়। আর আমি দেখতে পাই পুরো গাড়িটাতে একটু একটু করে আগুন লাগতে শুরু করেছে। সে ওই গাড়ি থেকে বের জন্য সাহায্য চাইতে থাকে। ঠিক তখনই সেখানে হ্যারিসন চলে আসে আর তাকেই আগুনের মধ্য থেকে উদ্ধার করে নেয়। কিন্তু বিপদ তখনও তাদের পিছু ছাড়েনি। পিছন থেকে ম্যান হ্যারিসন কি গুলি করে অজ্ঞান করে ফেলে। আসলে এতক্ষণ যা হলো এই সবকিছু ছিল মানে প্ল্যান। এরপর দেখা যায় ইসমাইলের লোকেরা হেলিকপ্টারে করে হ্যারিসন কি তুলে নিয়ে যায় অন্যদিকে। অ্যাডাম জঙ্গলের সব বন্ধুদেরকে নিয়ে তার বাবাকে ছাড়িয়ে আনার প্ল্যান করতে শুরু করে দেয়। এদিকে হ্যারিসনকে তুলে নিয়ে গিয়ে হেয়ার পানিতে আটকে রাখা হয় আর সেখানকার সায়েন্টিস্ট তার ওপরে রিসার্চ করতে শুরু করে দেয়। হ্যারিসন তাকে বলে আমি কোনোভাবেই এই কোম্পানির হয়ে কাজ করব না। তখন ইসমকে বলে তুমি যদি আমাদের সাথে কাজ না করো তাহলে আমি তোমার ফ্যামিলির ক্ষতি করব। তো যাই হোক, সেখানকার সায়েন্টিস্টের পর হ্যারিসের সাহায্যে তার পরবর্তী এক্সপের করতে শুরু করে দেয় আর সেই এক্সপেরিমেন্টগুলোতে সফলও হয়। এতে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সায়েন্টিস্ট বলে এখন শুধু হ্যারিসনের ডিএনএ নিয়ে কিছু কাজ বাকি আছে। এই কাজটুকু করতে পারলে আমরা আমাদের প্রজেক্ট মার্কেটে লঞ্চ করতে পারবো। ইসমেন তার সায়েন্টিস্টকে দ্রুত কাজ শেষ করতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় অ্যাডাম তার বন্ধুদেরকে নিয়ে সেই হার্কো কোম্পানিতে পৌঁছে গেছে। তারা সেখানে গিয়ে সব সিকিউরিটি গার্ড আর সিসি ক্যামেরা থেকে নিজেদেরকে লুকিয়ে ওই ভিতরে ঢুকে পড়ে। তারপর সে খুঁজতে থাকে তার বাবাকে কোথায় রেখেছে। সেখানে সে একটা ফ্লেয়ার গান খুঁজে পায়। ওটা সে নিজের কাছেই রেখে দেয় আর তারপর সে হার রুমের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত তার সব বন্ধুরা এক এক করে ওই সিকিউরিটি গার্ডের কাছে ধরা পড়ে যায়। কিন্তু ততক্ষণে অ্যাডামস সব বাধা পেরিয়ে তার আমার কাছে পৌঁছে গেছে। সে তার বাবাকে কাছে গিয়ে এখান থেকে বেরিয়ে আসার কথা বলে, কিন্তু হ্যারিসন তাকে সেখান থেকে চলে যেতে বলে। সে বলে আমি যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে তোমার মা আর তোমার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে আর আমি চাই না কোনভাবেই তোমরা বিপদে পড়ো। এদিকে ততক্ষণে সেখানেই ইস্টম্যান চলে এসেছে। সেখানে এসে লোকেরা এটা আমি কি ধরে নিয়ে যায়। কিন্তু অ্যাডাম ও এত সহজে হার মানার ছেলে নয়। সে তখন ফায়ার অ্যালার্ম বাজিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ফায়ার অ্যালার্ম বাজার কারণে পুরো ভিতরে সবাই দৌড়াদৌড়ি করতে শুরু করে। আরাম তখন আবারও হ্যারিসনের কাছে আসে আর তাকে বলে তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে আমি এই কোম্পানির লোকদেরকে নিয়ে দেব যে আমিও একজন বিগফুট আর এটা জানতে পারলে তারা তোমাকে বাদ দিয়ে আমাকে নিয়ে রিসার্চ করতে শুরু করবে। এই কথা শুনে হ্যারিসন তার ছেলের সাথে যাওয়ার জন্য হয়ে যায়। তবে সেখান থেকে যাওয়ার আগে পুরো কোম্পানিটাকে ডেস্ট্রয় করে দিয়ে যেতে চাই যেন এখানকার লোকজনেরা আর এসব নিয়ে এক্সপেরিমেন্ট না করতে পারে। বাবা ছেলে সেখানকার গ্যাস্ট্রিক ভেঙে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। ইস্টমেনু তাদের লোক নিয়ে হ্যারিসনদেরকে ঘেরাও করে ফেলে। সেই সাথে তারা শাড়িকেও ধরে নিয়ে আসে। মানে সেখানে এসে হ্যারিসনকে অজ্ঞান করে ফেলে আর তাকে বলে আমি খুব ভালো করেই জানি তোমার ছেলেও একজন বিগফুট, তাই আমাদের আর তোমার প্রয়োজন নেই। এ কথা ম্যান
হ্যারিসন কি উপর থেকে নিচে ফেলে দেয় এসব দেখে এটা অনেক রেগে যায় আর তারপর সে তার পকেট থেকে ফ্লেয়ার গান বের করে হেয়ার কোম্পানির দিকে ফায়ার করে যার কারণে পুরো কোম্পানিটা ধ্বংস হয়ে যায়। এরপর আরাম তার বাবার কাছে যায়, সেখানে গিয়ে সে তার হিলিং পাওয়ারের মাধ্যমে তার বাবাকে আবারও সুস্থ করে দেয়। রাবার জ্ঞান ফিরে আসে, বাবার ছেলে দুজনকে জড়িয়ে ধরে। তখন আবার সেখানে ইস্টম্যান বন্দুক নিয়ে তাদের দিকে চলে আসে, কিন্তু তখন শালি পেছনে থেকে ম্যানকে শ্যুট করে তাকে অজ্ঞান করে ফেলে। তখন তারা জানতে পারে ইস্টম্যান আসলে একজন ন্যাড়া একটা লোক, মানে তার মাথায় কোন চুল নেই, আর এজন্যই তার এই এক্সপের প্রতি এত ইন্টারেস্ট। তো যাই হোক, সবকিছু জানাজানির পরেই স্পেনের জেল হয়ে যায় আর হ্যারিসন তার পুরো পরিবারকে নিয়ে খুব সুখে শান্তিতে সময় কাটাতে থাকে। এদিকে আমি তার ভালো বন্ধুদের সাহায্য নিয়ে সেই দুষ্টু টনি আর তার বন্ধুদেরকে খুব ভালো মতো করে, আর তারপর তারা সবাই মিলে খুব খুশিতে থাকতে হারের মধ্য দিয়ে আমাদের এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়।